বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কোভিড-19 কারণে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, যার ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাস তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক, ৩৬তম বিশ্বের সাধারণ শিক্ষা, রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের অনলাইন ক্লাস পার্ট 7 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের অনলাইন ক্লাস পার্ট 7 নিয়ে আমাদের আলোচনা শুরু করি। আমাদের আজকের অনলাইন ক্লাস অধ্যায় হচ্ছে জৈব রসায়ন পার্ট 7। এখানে আমরা আলোচনা করব এমিন নিয়ে। এরপর আমরা যেটি আলোচনা করব এমিনের শ্রেণীবিভাগ, এমিনের প্রস্তুতি এবং সবশেষ আমরা এমিনের ক্ষার ধর্ম আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওটি শেষে আমরা এমিন সম্পর্কে এই সমস্ত যে কন্টেন্টগুলো এখানে প্রদর্শন করা হয়েছে এইগুলো সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস জৈব রসায়ন পার্ট 7 এর আলোচনা শুরু করি। এমিন অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অনুরূপ সংখ্যক অ্যালকাইল বা অ্যারাল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেসব যৌগ উৎপন্ন হয় এদেরকে এমিন বলে। অন্য কথায় এমিন হলো অ্যালকাইল বা অ্যারাল প্রতিস্থাপিত অ্যামোনিয়া। অর্থাৎ অ্যামোনিয়া ক্ষেত্রে আমরা জানি যে তার সংকেত হচ্ছে NH3 এবং এই NH3 থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক বা অ্যারাল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং যে যৌগটা উৎপন্ন করবে তাকে বলা হবে এমিন। এমিন সমূহকে জৈব ক্ষার রূপে গণ্য করা হয়। অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে এলিফ্যাটিক এমিন, এবং অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু যদি অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে তাকে অ্যারোমেটিক এমিন বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে অ্যালকাইল মূলক কি এবং অ্যারাইল মূলক কি। অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তখন যে নতুন মূলকটি উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক। অনুরূপভাবে বেনজিন বা অ্যারোমেটিক যৌগ থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তখন যে নতুন মূলক উৎপন্ন হবে তাকে বলা হবে অ্যারাইল মূলক। তাহলে আমরা এই স্লাইড থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এমিন হচ্ছে সে সকল যৌগ যেখানে অ্যামোনিয়া থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। আমরা প্রথম স্লাইডে যেটি বলেছি যে এমিন হচ্ছে দুই ধরনের, অর্থাৎ এলিফ্যাটিক এমিন এবং অ্যারোমেটিক এমিন। এখানে দেখো এলিফ্যাটিক এমিনের অনেকগুলো যৌগের সংকেত দেওয়া হয়েছে, যেমন অ্যামোনিয়ার যৌগ NH3 একটি নাইট্রোজেন, তার 3টি হাত আছে এবং নাইট্রোজেনের উপর লোন পেয়ার ইলেকট্রন আছে। তোমরা জানো যে অ্যামোনিয়ার মূলকটির সংকরণ হচ্ছে sp3 সংকরণ। তোমরা একাদশ শ্রেণীতে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এগুলো জেনে এসেছো। তো sp3 সংকরণ হওয়ার কারণে এখানে 4টি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি হয়, তার মধ্যে 3টি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে এবং এখানে নাইট্রোজেনের উপর 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকে যেটা বন্ধনে অংশগ্রহণ করে না। যার কারণে এই যে লোন পেয়ার ইলেকট্রন এটা পরবর্তীতে আমাদের কিন্তু এই বিষয়টা কাজে লাগবে। যদি এখানে এটা প্রদর্শিত করা হয়নি তাহলে তোমরা কিন্তু এটা জানো যে নাইট্রোজেনের উপরে লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল মূলক, অর্থাৎ এখানে দেখো যে মিথাইল এমিন এই যৌগটি, এখানে একটি মিথাইল মূলক আছে, এখানে হচ্ছে ডাইমিথাইল এমিন, এখানে দুটি মিথাইল মূলক আছে, এখানে হচ্ছে ঠিক 3টি মিথাইল মূলক, অর্থাৎ এই অ্যামোনিয়ার 3টি হাইড্রোজেন পরমাণু 3টি অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকাইল মূলকের মধ্যে একটি হচ্ছে মিথাইল মূলক, 3টি মিথাইল মূলক দ্বারা অপসারিত হয়েছে, যার জন্য এটি হচ্ছে ট্রাইমিথাইল এমিন এবং এরা হচ্ছে সবাই এলিফ্যাটিক এমিন পরিবারের সদস্য। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব যে অ্যারোমেটিক এমিন কোন যৌগগুলো। অ্যারোমেটিক এমিনের মধ্যে এখানে আমরা দেখতেছি যে অ্যানিলিন অথবা ফিনাইল এমিন, এখানে বেনজিন বলের সাথে একটি এমিন মূলক অর্থাৎ NH2 মূলক যুক্ত আছে, তাহলে এটি হয়ে গেল ফিনাইল এমিন বা অ্যানিলিন, যা অ্যারোমেটিক এমিন পরিবারের সদস্য। ঠিক এখানে আছে NN ডাইমিথাইল ফিনাইল এমিন, এখানে একটি মিথাইল মূলক আছে এবং একটি বেনজাইন মূলক বা অ্যারাইল মূলক আছে এবং এখানেও একটি মিথাইল মূলক আছে, অর্থাৎ NN এই নাইট্রোজেনের সাথে দুটি মিথাইল মূলক যুক্ত আছে বলে NN ডাইমিথাইল ফিনাইল এমিন, এটি একটি অ্যারোমেটিক এমিন, অর্থাৎ এটাকে মিশ্র এমিনও বলা যায় কারণ এখানে অ্যালকাইল মূলক আছে এবং
অ্যারোর মূলক আছে, তবে এটি অ্যারোর মূলক থাকলে তখন এটি অ্যারোমেটিক পরিবারের সদস্য হয়ে যায়। এবং এখানে আমরা দেখতেছি যে এমিনের যে নাইট্রোজেন আছে তার দুই পাশে দুটি ফিনাইল মূলক আছে এবং একটি হাইড্রোজেন মূলক আছে, অর্থাৎ ডাইফিনাইল এমিন। এবং অনুরূপভাবে এখানে তিনটি ফিনাইল মূলক আছে, ট্রাইফিনাইল এমিন। এবং এখানে যে যৌগটি আছে এখানে হচ্ছে এন মিথাইল ফিনাইল এমিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যারোমেটিক এমিন পরিবারের সদস্য। তাহলে আমরা এমিনকে আমরা মোটা দাগে বলতে পারি যে এমিনগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক এমিন এবং অ্যারোমেটিক এমিন, এই দুই ভাগে বিভক্ত। শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডে আমরা এমিনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। গঠন অনুসারে এমিন সমূহ তিন প্রকার, যেমন অ্যালিফ্যাটিক এমিন, অ্যারোমেটিক এমিন এবং সর্বশেষ হচ্ছে চাক্রিক বা সাইক্লিক এমিন। অর্থাৎ গঠন অনুসারে এমিনগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে আবার আমরা দেখব যে অ্যালিফ্যাটিক এমিন কোনগুলো। যদি আমরা সংজ্ঞানের প্রথম দিকে অ্যালিফ্যাটিক এমিন সমূহ সম্পর্কে আমরা বলেছি, এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে এমিন, অ্যালিফ্যাটিক এমিন, অ্যারোমেটিক এমিন এমন বিষমচাক্রিক এমিন। অ্যালিফ্যাটিক এমিন হচ্ছে মিথাইল এমিন এবং এখানে একটি মিথাইল মূলক আছে। এবং এই যে এখানে তোমরা দেখতেছো যে নাইট্রোজেনের উপরে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন এখানে প্রদর্শন করা হয়েছে। এই লোন পেয়ার ইলেকট্রনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমিনের ক্ষেত্রে, তার যে রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই লোন পেয়ার ইলেকট্রনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা আমরা আমাদের পরবর্তী যে স্লাইড আছে সেখানে এই বিষয়গুলো আমরা ধারণা লাভ করতে পারবো। তাহলে এমিন সমূহের মধ্যে অ্যালিফ্যাটিক এমিন হচ্ছে মিথাইল এমিন। তাহলে অ্যারোমেটিক এমিন যেহেতু তোমরা পূর্ব স্লাইডে দেখে এসেছো, তারা ফিনাইল এমিন বা অ্যানিলিন, এটি হচ্ছে অ্যারোমেটিক এমিন। এবং বিষমচাক্রিক এমিন হচ্ছে পিউরিন। বিষমচাক্রিক এমিন এখানে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেন এটি একটি বিষমচাক্রিক যৌগ এবং এটি হচ্ছে একটি বিষমচাক্রিক এমিন। তাহলে এই হচ্ছে গঠন অনুসারে এমিনের শ্রেণীবিভাগ। এরপর আমরা যেটা দেখব যে এমিনের শ্রেণীবিভাগের মধ্যে নাইট্রোজেন পরমাণুতে যুক্ত অ্যালকাইল বা অ্যারোর মূলকের সংখ্যা অনুসারে, ঠিক আছে, নাইট্রোজেন পরমাণুর সাথে, অর্থাৎ এমিনের ক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত থাকে এবং নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত থাকে। এখন এই হাইড্রোজেন তিনটিকে প্রতিস্থাপন করে কয়টি অ্যালকাইল মূলক আসতেছে বা কয়টি অ্যারোর মূলক অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছে, তার উপর ভিত্তি করে এমিন সমূহকে চার ভাগে ভাগ করা যায়। তাহলে দেখে নেই বিষয়গুলো কি। নাইট্রোজেন পরমাণুতে যুক্ত অ্যালকাইল বা অ্যারোর মূলকের সংখ্যা অনুসারে এমিন সমূহকে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর প্রাইমারি এমিন বা 1 ডিগ্রি এমিন, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি এমিন বা 2 ডিগ্রি এমিন, 3 নম্বর হচ্ছে টারশিয়ারি এমিন বা 3 ডিগ্রি এমিন এবং সর্বশেষ যেটি হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়া লবণ। অর্থাৎ এখানে দেখা যাবে যে চারটি অ্যালকাইল মূলক অথবা চারটি অ্যারোর মূলক এসে অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে তোমার এমিন গঠন করে। অর্থাৎ নাইট্রোজেন পরমাণুতে যুক্ত অ্যালকাইল এবং অ্যারোর মূলকের সংখ্যা অনুসারে এমিনকে মোট চার ভাগে ভাগ করা যায়। এরপরে আমরা যেটা দেখব যে এই প্রাইমারি এমিন আসলে কাকে বলে। তাহলে আমরা দেখে নিই যে অ্যামোনিয়া অণুর একটি হাইড্রোজেন পরমাণু একটি অ্যালকাইল মূলক দ্বারা বা অ্যারোর মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে এমিন পাওয়া যায় তাকে প্রাইমারি এমিন বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে একটি বিষয় এখন অনুধাবন করতে পারতেছো, সেই বিষয়টি হচ্ছে যে প্রাইমারি এমিন কিন্তু অ্যালিফ্যাটিক হতে পারে অথবা অ্যারোমেটিকও হতে পারে। এটি মূলত নির্ভর করে হচ্ছে যে অ্যামোনিয়ার সাথে কয়টি অ্যালকাইল মূলক অথবা অ্যারোর মূলক যুক্ত হচ্ছে। এই প্রাইমারি এমিনের ক্ষেত্রে শুধুমাত্র একটি অ্যালকাইল মূলক অথবা একটি অ্যারোর মূলক এসে যুক্ত হবে, তাহলে তারা কি প্রাইমারি এমিন পরিবারের সদস্য হয়ে যাবে। অ্যামোনিয়া অণুর একটি মাত্র হাইড্রোজেন পরমাণু একটি অ্যালকাইল মূলক বা অ্যারোর মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে এমিন পাওয়া যায় তাকে প্রাইমারি এমিন বলা হয়। এখানে দেখো এই প্রাইমারি এমিনের ক্ষেত্রে এই NH2 অর্থাৎ এটি কিন্তু কমন হিসাবে থাকবে, তার কার্যকরী মূলক হবে NH2, অর্থাৎ নাইট্রোজেনের একটি হাত মুক্ত থাকবে। এই মুক্ত হাতটি একটি অ্যালকাইল মূলক অথবা একটি অ্যারোর মূলকের সাথে যুক্ত হবে। এখানে দেখো যে একটি মিথাইল মূলক এসে এই খালি হাতের সাথে যুক্ত হয়েছে, তাহলে মিথাইল এমিন, ইথাইল এমিন এবং ফিনাইল এমিন বা অ্যানিলিন, এগুলো হচ্ছে প্রাইমারি এমিন বা 1 ডিগ্রি এমিন পরিবারের সদস্য। এবং এটি হচ্ছে অ্যালিফ্যাটিক এমিন, মিথাইল এমিন একটি অ্যালিফ্যাটিক এমিন, ইথাইল এমিন একটি অ্যালিফ্যাটিক এমিন এবং ফিনাইল এমিন এটি হচ্ছে একটি অ্যারোমেটিক এমিন। ঠিক আছে, তাহলে আবার আমরা দেখব যে সেকেন্ডারি এমিন
সম্পর্কে বা 2 ডিগ্রি অ্যামিন সম্পর্কে। সেকেন্ডারি অ্যামিন, অ্যামোনিয়ার অণুর দুটি হাইড্রোজেন পরমাণু দুটি অ্যালকেন মূলক দ্বারা বা অ্যারন মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে অ্যামিন পাওয়া যায় তাকে বলা হয় সেকেন্ডারি অ্যামিন। এই যে দেখো, এই সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে অ্যামোনিয়া অণু দুটি হাইড্রোজেন পরমাণু দুটি অ্যালকেন মূলক দ্বারা বা অ্যারন মূলক দ্বারা বা অ্যালকেল বা অ্যারন মূলক দ্বারা যদি উভয় দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে অ্যামিন পাওয়া যাবে তাকে বলা হবে সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, সেকেন্ডারি অ্যামিনে একই রকম ভাবে এলিফ্যাটিক বা অ্যারোমেটিক হতে পারে। যেমন এখানে যদি দুটি মিথাইল মূলক যদি আসে, যেমন এখানে আমরা দেখতেছি যে নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন এবং তার দুপাশে দুটি মিথাইল মূলক আছে, তাহলে এটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। এবং এখানে আমরা দেখতেছি যে NH, অর্থাৎ এখানে নাইট্রোজেনের দুটি হাত মুক্ত থাকবে এবং তার এই মুক্ত দুটি হাতে এসে দুটি অ্যালকাইল মূলক এসে যুক্ত হবে। অনুরূপভাবে এখানে মিথাইল মূলক আসতেছে এবং ইথাইল মূলক আসতেছে, তাহলে এখানে এই যৌগটির নাম হবে ইথাইল মিথাইল অ্যামিন, যেটি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিনের সদস্য। এবং এখানে আমরা দেখতেছি নাইট্রোজেনের সাথে দুটি ফিনাইল মূলক এসে যুক্ত হয়েছে, তাই এটির নাম হচ্ছে ডাইফিনাইল অ্যামিন। এবং এখানে একটি ফিনাইল মূলক আর একটা হচ্ছে মিথাইল মূলক, তাহলে N মিথাইল ফিনাইল অ্যামিন। তাহলে এইগুলো হচ্ছে অ্যামিন, অর্থাৎ সেকেন্ডারি অ্যামিন পরিবারের সদস্য। এবং আমি আবারও বলছি যে সেকেন্ডারি অ্যামিনগুলো এলিফ্যাটিকও হতে পারে এবং অ্যারোমেটিকও হতে পারে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা দেখব টারশিয়ারি অ্যামিন। অ্যামিনে অণুর 3টি হাইড্রোজেন পরমাণু 3টি অ্যালকাইল মূলক দ্বারা বা অ্যারান মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে অ্যামিন পাওয়া যায় তাকে টারশিয়ারি অ্যামিন বলে। অ্যামিনে অণুর 3টি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক বা অ্যারান মূলক, অর্থাৎ 3টি মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয় বা 3টি যদি অ্যালকাইল অথবা অ্যারান মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তখন যে অ্যামিন যৌগটা পাওয়া যাবে তাকে বলা হবে টারশিয়ারি অ্যামিন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু শুধু নাইট্রোজেন দেওয়া আছে এবং নাইট্রোজেনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত নাই, অর্থাৎ তার নাইট্রোজেনের 3টি হাইড্রোজেন পরমাণুই 3টি অ্যালকাইল মূলক অথবা 3টি অ্যারান মূলক অথবা অ্যালকাইল অথবা অ্যারান মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই জন্য এটি হচ্ছে টারশিয়ারি অ্যামিন পরিবারের সদস্য, অর্থাৎ ট্রাইমিথাইল অ্যামিন। এরপর আমরা যেটি দেখব যে এখানে একটি অ্যারোমেটিক অ্যামিন আমরা দেখছি যে এখানে একটি অ্যারান মূলক আছে বা বেঞ্জার মূলক আছে, এখানে একটি মিথাইল মূলক আছে, এখানে একটি মিথাইল মূলক আছে, অর্থাৎ NN ডাইমিথাইল অ্যানিলিন হচ্ছে এই যৌগটি। তাহলে আমরা অ্যামোনিয়ার সাথে যুক্ত অ্যালকাইল মূলক বা অ্যারান মূলকের সংখ্যা অনুসারে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন সম্পর্কে ধারণা লাভ করেছি। আমাদের আরেকটি বাকি আছে, তাহলে চলো সেই যেটি বাকি আছে সেটি সম্পর্কে ধারণা লাভ করি। এখানে আমরা দেখব যে কোয়াটারনারি অ্যামোনিয়া লবণ, অর্থাৎ এটা তাহলে কোনটা তৈরি হবে। আমরা তাহলে দেখতেছি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি 3টা প্রতিস্থাপিত হয় তখন কিন্তু আর ওখানে কোনো হাইড্রোজেন থাকতেছে না। এখন আমরা একটা বিষয় বলে এসেছি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের উপরে একটি লোন পেয়ার ইলেকট্রন থাকে। এই লোন পেয়ার ইলেকট্রনটি কিন্তু এখানে একটি ভূমিকা পালন করবে। তাহলে চলো দেখি কোয়াটারনারি অ্যামোনিয়া লবণটা আসলে কি। টারশিয়ারি অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা আরও একটি অ্যালকাইল বা অ্যারাল ক্যাটায়নের সাথে সন্নিবেশ বন্ধন সৃষ্টি করতে পারে, ফলে ধনাত্মক আধানযুক্ত টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয় এবং তা থেকে উৎপন্ন যৌগকে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ বা কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ বলা হয়। এখানে X হলো একটি একযোজী ঋণাত্মক মূলক, এখানে দেখো তাহলে N নাইট্রোজেন, তাহলে তার উপরে একটি লোন পেয়ার ইলেকট্রন নাই, এখানে পজিটিভ চার্জ আছে এবং R4 আছে। তাহলে সে যদি আরেকটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয় তখন সে মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত হলে তখন অ্যালকাইল হ্যালাইড কি করবে, তার ইলেকট্রন অ্যালকাইল হ্যালাইডের যে ঋণাত্মক হ্যালোজেনটা আছে সেটা এইটা থেকে লোন পেয়ার ইলেকট্রনটা নিয়ে নিবে, আর অ্যালকাইল হ্যালাইডের পজিটিভ চার্জটা এখানে যুক্ত হওয়ার কারণে তার পজিটিভ চার্জটা এটার উপরে এসে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এইভাবে তোমার 3 ডিগ্রি অ্যামিনের সাথে অ্যালকাইল মূলক অথবা অ্যারান মূলকের ধনাত্মক আয়ন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তোমার কি করবে, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করবে। তাহলে এখন একটি বিষয় খুব সহজভাবে তোমরা যদি এই সংকেতটি যদি দেখো তাহলে তোমরা এখান থেকে সহজে বলতে পারবে যে এখানে কোয়াটারনারি লবণের ক্ষেত্রে কিন্তু কোনো নাইট্রোজেনের উপরে লোন পেয়ার ইলেকট্রন থাকে না, এখানে কিন্তু পজিটিভ চার্জ আছে। কারণ কি, কারণ সে কিন্তু একটি এই যে এখানে অ্যারাল বা অ্যালকাইল বা অ্যারাল প্লাসের সাথে বিক্রিয়া করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, তোমরা জানো সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে কি করে একটি পরমাণু একজোড়া ইলেকট্রন একজনকে দিবে, অর্থাৎ সে ডোনার হিসেবে কাজ করবে, আরেকজন সেটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে অ্যালকাইল মূলক বা অ্যারান মূলকগুলো হচ্ছে অ্যাকসেপ্টর এবং এই নাইট্রোজেনটা হচ্ছে কি তোমার ডোনার, ফলে এখানে এটা থাকবে না এবং সন্নিবেশ বন্ধন গঠন করবে, ফলে R4N এবং এখানে যদি হয় তাহলে আরেকটি X আসবে, এই X এর সাথে সে একটা আয়নিক বন্ধন গঠন করে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করবে।
অর্থাৎ যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণের ক্ষেত্রে নাইট্রোজেনের উপরে কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকবে না। এখানে উল্লেখ্য কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণে নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে না। তাই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মতো কোয়াটার্নারি অ্যামিনের মতো কি ক্ষারধর্মী নয়। তাহলে আমরা যদি দেখি যে অ্যামোনিয়ার শ্রেণীবিভাগ অ্যামিনের শ্রেণীবিভাগের ক্ষেত্রে যদি আমরা অ্যালকাইল বা অ্যারাকিনোয়িকের সংখ্যা অনুসারে বিবেচনা করি তাহলে এটি হচ্ছে 4 ধরনের: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং সর্বশেষ হচ্ছে কোয়াটার্নারি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই তিনটির ক্ষেত্রে দেখবো যে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে। ব্যতিক্রম হচ্ছে কোয়াটার্নারি অ্যামোনিয়া লবণ, সেখানে নাইট্রোজেনের উপরে কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে না, যার ফলশ্রুতিতে সে অন্যান্য অ্যামিনের মতো কি করবে, ক্ষারধর্ম প্রদর্শন করবে না। এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা দেখব যে যেহেতু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনের কার্যক্রমগুলো যথাক্রমে একযোজি অ্যামিন, প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে একযোজি অ্যামিন মূলক থাকবে যেমন NH2, এটা তোমাদের প্রথমের দিকে স্লাইডে দেখানো হচ্ছে। দ্বিযোজি হচ্ছে সেকেন্ডারি অ্যামিনের মূলকের ক্ষেত্রে দ্বিযোজি মূলক বা ইমিউনোমূলক, অর্থাৎ নাইট্রোজেনের যদি NH যদি দুইযোজি হয় তখন তাকে বলে ইমিউনোমূলক, এবং তৃতীয় হচ্ছে টারশিয়ারি অ্যামিনোমূলক, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে দুইটি ডাবল বন্ধন ট্রিপল বন্ধন থাকবে, এখানে এক পাশে দুইটি আর এক পাশে হচ্ছে একটি। তাহলে আমরা দেখব যে এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তাই তারা হচ্ছে সবাই ক্ষারধর্ম প্রদর্শন করবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষারধর্ম ভিত্তিটা কি? ক্ষারধর্ম ভিত্তিটা আমরা সামনের দিকে আমরা এটা আলোচনা করব। এবার আমরা অ্যামিনের শ্রেণীবিভাগের আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে অ্যামিন মূলকের সংখ্যা অনুসারে অ্যামিন সমূহ কত প্রকার। অর্থাৎ এখন দেখো যে অ্যামিনের শ্রেণীবিভাগ আমরা বিভিন্নভাবে করেছি, এখন আমরা আরেকটি ক্যাটাগরিতে করব, সেটি হচ্ছে কয়টি অ্যামিন মূলক যুক্ত আছে। ঠিক আছে, তাহলে অ্যামিন মূলকের সংখ্যা অনুসারে এই অ্যামিনের শ্রেণীবিভাগ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে মনো অ্যামিন, অর্থাৎ এখানে শুধুমাত্র একটি অ্যামিন মূলক থাকবে; ডাই অ্যামিন, এখানে দুটি অ্যামিন মূলক থাকবে; এবং পলি অ্যামিন, এবং এখানে 3টি অ্যামিন মূলক থাকবে। আবার আমরা দেখব যে আসলে এগুলো কি। কার্বন শিকড়যুক্ত অ্যামিন মূলক অর্থাৎ NH2 এর সংখ্যা অনুসারে প্রাইমারি অ্যামিন সমূহকে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন কার্বন শিকলে একটি অ্যামিন মূলক থাকলে তাদেরকে মনোঅ্যামিন, যদি দুইটি থাকে তাদেরকে বলা হয় ডাইঅ্যামিন, এবং দুইয়ের অধিক থাকলে তাদেরকে বলা হয় পলিঅ্যামিন। যেমন এখানে হচ্ছে মনোঅ্যামিন 2 অ্যামিনো প্রোপেন, 1 2 3 এবং 2 নম্বর কার্বনের সাথে একটি অ্যামিন মূলক যুক্ত আছে, ফলে এটি হচ্ছে 2 অ্যামিনো প্রোপেন অথবা একটি মনোঅ্যামিন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এখানে হচ্ছে একটি ইথেন মূলক, ইথেনে কার্বন শিকলটা আমরা নির্ণয় করব, তাহলে দেখব যে দুটি কার্বন আছে এবং তার দুপাশে দুটি অ্যামিন মূলক যুক্ত আছে, তাহলে এটি হচ্ছে 1 2 ডাই অ্যামিনো ইথেন, অর্থাৎ ডাইঅ্যামিন পরিবারের সদস্য। এবং সর্বশেষ আমরা যেটি দেখব সেটা হচ্ছে যে এখানে একটি হেক্সেন আছে 1 2 3 4 5 6, এবং এখানে আমরা দেখব যে 1 নম্বর 3 নম্বর এবং 6 নম্বর কার্বনের সাথে এই চেইনের মধ্যে 3টি করে অ্যামিন যুক্ত আছে, ফলে যেহেতু 2 এর অধিক তার মানে এটি হচ্ছে ট্রাই অ্যামিন। ঠিক আছে, অর্থাৎ পলিঅ্যামিন, অর্থাৎ 136 ট্রাই অ্যামিনো হেক্সেন অথবা পলিঅ্যামিন। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে বলয়ের মধ্যে অ্যামিনের সংখ্যা কয়টি তার উপর ভিত্তি করে যে অ্যামিনকে ভাগ করা যায় সেটি সম্পর্কে ধারণা লাভ করলাম, অর্থাৎ এগুলো হতে পারে মনোঅ্যামিন, ড্রাইঅ্যামিন এবং পলিঅ্যামিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী যে স্লাইড আছে সেখানে চলে যাই। এবার আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অ্যামিনের সমানতা, অর্থাৎ অ্যামিন সমূহ কি ধরনের সমানতা প্রদর্শন করে। আচ্ছা, এবার আমরা দেখব যে এখানে আছে 4 ধরনের সমানতা আছে। যে চেইন সমানতা, অর্থাৎ অ্যামিন সমূহ চেইন সমানতা, অর্থাৎ এলিফ্যাটিক যে অ্যামিনগুলো আছে এলিফ্যাটিক অ্যামিন সমূহ চেইন সমানতা প্রদর্শন করে। আবার আমরা দেখব চেইন সমানতা কি। যেহেতু তোমাদেরকে সমানতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপর আমি বিষয়টা একটু আলোচনা করছি। যে সমানতা সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে যে আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হবে। এখন চেইনের মধ্যে যদি গাঠনিক সংকেত ভিন্ন হয় তখন তাকে বলা হবে চেইন সমানতা। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে C4H11N একই আণবিক সংকেত, কিন্তু তার চেইনের ভিন্নতার কারণে এখানে একটি সমানতা প্রদর্শন হবে। যেমন এখানে হচ্ছে N বিউটাইল অ্যামিন, অর্থাৎ সোজা কার্বন শিকলের মধ্যে 1 নম্বর কার্বনের সাথে একটি অ্যামিন মূলক আছে, বা 1 অ্যামিনো বিউটেন বা N বিউটাইল অ্যামিন। তাহলে এটা এক ধরনের একটা সমানতা প্রদর্শন করছে, যেখানে আণবিক সংকেত একই কিন্তু আবার গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, তাহলে এটা যদি এখন আমি
এখানে যদি আমি একটা আইসো প্রোপাইল মূলক যদি এখানে আমি আইসো বিউটাইল মূলক যদি এখানে আমি যুক্ত করি তাহলে দেখবো যে এখানে 1 নম্বরের সাথে তোমার একটা এমিনো মূলক আছে, যেমন 2 মিথাইল 1 এমিনো প্রোপেন, এটাও নামকরণ করা, যেমন 1 2 3 2 নম্বর কার্বনের সাথে একটি মিথাইল মূলক, 1 নম্বর কার্বনের সাথে একটি এমিনো মূলক যুক্ত আছে। এবং নামকরণের ক্ষেত্রে এমিনটা কি পাবে, এটা অগ্রাধিকার পাবে, কারণ এটার সাথে যুক্ত কার্বনকে 1 নম্বর কার্বন বলতে হবে। তাহলে এটা আমরা বলতে পারি 2 মিথাইল 1 এমিনো প্রোপেন বা আইসোবিউটাইল এমিন। তাহলে আমরা দেখবো যে এটার সাথে এবং এটার আণবিক সংকেত এক কিন্তু তার গাঠনিক সংকেতটা ভিন্ন। তখন এই ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হবে তখন তাকে বলা হবে চেন সমানতা। আবার আমরা দেখব অবস্থান সমানতা, অর্থাৎ এই কার্যকরী মূলক যেটা আছে বা এমিনো মূলকটার অবস্থানটা কোথায়, এই অবস্থানের উপরে ভিত্তি করে তোমার যে সমানতার সৃষ্টি হবে তখন তাকে বলা হবে অবস্থান সমানতা। অর্থাৎ এই ক্ষেত্রে আণবিক সংকেত একই থাকবে, কিন্তু কার্বন শিকলে এমিনো মূলকের বিভিন্ন অবস্থানের কারণে যে সমান্তরাল উদ্ভব হবে তখন তাকে বলা হবে অবস্থান সমানতা। যেমন 1 এমিনো বিউটেন এবং 2 নম্বর কার্বনের সাথে যদি যুক্ত হয় তখন তাকে বলা হবে 2 এমিনো বিউটেন। তার আণবিক সংকেত এক, কিন্তু তাদের যে গাঠনিক সংকেত সেটা ভিন্ন। ফলে আমরা দেখলাম যে একই আণবিক সংকেত চেন সমানতা প্রদর্শন করছে এবং অবস্থান সমানতা প্রদর্শন করছে। অনুরূপভাবে আমরা দেখব মেটামরিজম সমানতা। মেটামরিজম সমানতা এটা একটি খুবই মানে মজার একটি সমানতা, কারণ এক্ষেত্রে আণবিক সংকেত এক, কিন্তু আণবিক সংকেতের একবার হলো তার সাথে যে বিভিন্ন তার সাথে যে কার্যকরী মূলকটা যুক্ত থাকে। এখন এই কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতাটা সৃষ্টি হবে তখন তাকে বলা হবে মেটামরিজম সমানতা। অর্থাৎ দেখো এখানে আণবিক সংখ্যা দেখি C4H11N, এখানে NH আছে, অর্থাৎ এটি একটি সেকেন্ডারি অ্যামিন পরিবারের সদস্য, এবং তার সাথে এখানে CH2H5, এখানে CH2H5 অর্থাৎ ডাইইথাইল অ্যামিন, অর্থাৎ এটি হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন এবং এলিফ্যাটিক অ্যামিন। এবং এখানে দেখো যে NH, ঠিক আছে, এখানে একটি মিথাইল মূলক আছে এবং এই পাশে একটি হচ্ছে প্রোপাইল মূলক আছে C3H7। আমরা জানি প্রোপনের সংকেত হচ্ছে C3H8, তাহলে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে তখন হবে C3H7, যেটা হচ্ছে তোমার প্রোপাইল মূলক, আর এখানে হচ্ছে মিথাইল মূলক। তাহলে এই পাশে কার্বনের সংখ্যা হচ্ছে একটি, এই পাশে কার্বনের সংখ্যা হচ্ছে 3টি। অর্থাৎ কার্যক্রম মূলকের উভয় পাশে অর্থাৎ অ্যামিন অর্থাৎ সেকেন্ডারি অ্যামিনের উভয় পাশে কার্বনের সংখ্যার পার্থক্যের কারণে যে সমান্তরাল সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হবে মেটামরিজম সমানতা। এটার ক্ষেত্রে দুইটা ভিন্নধর্মী অ্যালকাইল মূলক যুক্ত আছে, আর এখানে হচ্ছে দুইটা একই ধরনের অ্যালকাইল মূলক যুক্ত আছে, অর্থাৎ দুইটাই কি ইথেনের মূলক। ফলে এখানে যে সমানতাটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হবে মেটামরিজম সমানতা। এরপরে বিভিন্ন শ্রেণীর এমিনের সমানতা। একই আণবিক সংখ্যা যুক্ত এমিনের কার্যক্রম মূলকের ভিন্নতার জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন রূপে সমানতা প্রদর্শন করে C3H9N সংকেতের। যেমন এখানে N প্রোপাইল এমিন, তারপর হচ্ছে এখানে আমরা ইথান মিথাইল এমিন এবং সর্বশেষ হচ্ছে ট্রাইমিথাইল এমিন হিসাবে আমরা কি পাচ্ছি, অর্থাৎ C3H9N। এই যৌগটা থেকে আমরা 3 ধরনের সমানতা পাবো। অর্থাৎ এই যে সমানতা, এই কন্টেন্টটা যে এমিনের সমানতা, এটা হচ্ছে তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউতে তোমাদের এই সংকেতটা দেওয়া থাকে, বলবে যে নিচের এই যৌগটি কয় ধরনের সমানতা প্রদর্শন করে, তাহলে তোমরা সহজে তখন আনসার করতে পারবে যে এই যৌগটি কয় ধরনের সমানতা প্রদর্শন করবে, 3 ধরনের, অর্থাৎ প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন, এই 3 ধরনের সমানতা প্রদর্শন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এমিনের সমানতা সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী যে কন্টেন্ট আছে সেখানে চলে যাই। এখানে আমরা দেখব এমিনের সমানতা, এবং এখানে দেখব যে এমিনের সমানতার মধ্যে আমরা অ্যারোমেটিক এমিনের সমানতা নিয়ে আমরা আলোচনা করব। অ্যারোমেটিক এমিনের অবস্থান সমানতা ও কার্যকরী সমানতায় 2 ধরনের সমানতা প্রদর্শন করে, যেমন C7H9N। এখানে দেখো যে আমরা জানি বেনজিন বলে এক্ষেত্রে 6টি কার্বন থাকবে, তার মানে এখানে আরেকটি কার্বন আছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে এই ক্ষেত্রে এরা কোন ধরনের সমানতা প্রদর্শন করতে পারে সেটা এখন আমরা ধারণা লাভ করব। তাহলে C3H9N আণবিক সংকেতে 4টি অ্যারোমেটিক সমন্বয় ও একটি বেনজাইল এমিন নামক এলিফ্যাটিক ধর্ম বিশিষ্ট এমিন সম্ভব। তাহলে আমরা দেখি তাহলে এগুলো কি। যেমন এখানে তোমার আমরা জানি যে বেনজিনের জন্য 6টি কার্বন বাধ্যতামূলক, তাহলে এখানে আছে 7টি, তার মানে আরেকটি আছে, তাহলে এই যে এখানে CH3। আর এখানে যেহেতু বেনজিনের ক্ষেত্রে থাকে 6টি হাইড্রোজেন, তো এখানে আছে 9টি হাইড্রোজেন, তো একটি হাইড্রোজেন তো চলে যাবে। তো চলে যদি যায় তখন সেখানে তোমার হাইড্রোজেন থাকবে কয়টি, 5টি, আর এখানে আছে 3টি, 8টি, আর এখানে আছে কয়টি, 2টি, তাহলে 10টি। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু একটা NH2 মূলক আছে, তার মানে এখানে থেকে যে একটা হাইড্রোজেন আছে সেটা প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে মোট হাইড্রোজেন তাহলে হলো কত, 10 বিয়োগ 2 8, এবং না, এখানে বেনজিন বলে আছে 6টি হাইড্রোজেন, আর এখানে আছে 3টি 9টি, এখানে আছে 2টি 11টি, আর হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে 2টি, তাহলে 11 থেকে যদি বিয়োগ কর তাহলে হবে কত, 9।
তাহলে ঠিক আছে, এখানে যে হাইড্রোজেনের সাথে 9 আছে তাহলে মিলে গেল, আর নাইট্রোজেন তো একটি আছে, তাহলে এটা হচ্ছে 2 অ্যামিনো টলুইন বা 1 ডিগ্রি অ্যামিনো। অর্থাৎ এটা তো তোমরা চিনো, ধরো তোমরা যদি এই মিথাইল মূলক এটাকে যদি বাদ দাও তাহলে এটার নাম হচ্ছে টলুইন বা মিথাইল বেনজিন। আর এই টলুইনের সাথে 2 নম্বর একটা অ্যামিনো মূলক আছে, তাহলে এটা হবে 2 অ্যামিনো টলুইন। অনুরূপভাবে এটা যদি 3 নম্বর কার্বনের সাথে আসে তখন এটা হবে 3 অ্যামিনো টলুইন, যদি 4 নম্বর আসে তখন সেটা হবে 4 অ্যামিনো টলুইন। এখন আমরা দেখব যে এটার ক্ষেত্রে তো আমরা 1 2 3 অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিনই দেখলাম এবং সবগুলো হচ্ছে তোমার 2 অ্যামিনো টলুইন, 3 অ্যামিনো টলুইন, 4 অ্যামিনো টলুইন হিসাবে আমরা পেলাম। এবার আমরা দেখব যে আণবিক সংখ্যাটা একই, কিন্তু এখন যদি আমরা এই যে এখানে যে NH এবং NH এর একটা হাইড্রোজেন যদি তোমার CH3 মূলক যদি এখানে আসে তখন আমরা কিভাবে দেখব, তাহলে এটা হবে N মিথাইল অ্যালানিন, অর্থাৎ এটা হয়ে যাবে তখন 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হবে তোমার বেনজাইন অ্যামিন। এখানে তুমি এখান থেকে একটা হাইড্রোজেন এখানে দিয়ে দাও, তাহলে CH2 NH2, আর এখানে একটা হচ্ছে অ্যারান মূলক থাকবে, তাহলে এটা হচ্ছে বেনজাইল অ্যামিন। এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন মাইন্ডেড। তাহলে আমরা দেখছি যে অ্যারোমেটিক অ্যামিনের অবস্থান এবং কার্যকরীমূলক সমানতা, এটা কিন্তু কার্যকরীমূলক সমানতা কারণে তারা 4 ধরনের অ্যারোমেটিক সমান এবং একটা বেনজাইল অ্যামিন নামক ইলেকট্রিক সমাণু দিচ্ছে। তাহলে এই যৌগটা থেকে আমরা কয় ধরনের সমাণু পাচ্ছি? মোট অ্যারোমেটিক সমাণু পাচ্ছি 4 ধরনের, আর এলিফ্যাটিক সমাণু পাচ্ছি হচ্ছে 1 ধরনের। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের যে পরবর্তী স্লাইড আছে সেখানে চলে যাই। এবার আমরা দেখব যে এমিনের প্রস্তুতি, অর্থাৎ এই এমিন সমূহ আমরা কিভাবে প্রস্তুত করব। এটা হতে পারে এলিফ্যাটিক এমিন আর হতে পারে অ্যারোমেটিক এমিন, অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া থেকে। এটা খুবই সাধারণ একটা প্রস্তুত প্রণালী যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে আবদ্ধ পাত্র যদি আমরা বিক্রিয়া ঘটে তাহলে এখানে তোমার অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হবে, অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড উৎপন্ন করবে এবং উৎপন্ন অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইডকে যদি আমরা আবার তাপ দেই তাহলে এখানে আমরা দেখব যে ধারাবাহিকভাবে এটার মাধ্যমে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে কি আমরা অ্যামোনিয়া পাবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এখানে উদাহরণ হিসেবে আসছে যে অ্যামোনিয়াম আয়োডাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে CH3 NH3 আই উৎপন্ন করছে এবং এখান থেকে একটা হাইড্রোজেন যদি আয়োডিনের একটি এখান থেকে প্রোটন যদি বের হয়ে যায় আর এখানে আছে আয়োডাইড, তাহলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবো, অর্থাৎ এখানে আমি 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। অনুরূপভাবে এটার সাথে যদি আবার আমি অতিরিক্ত অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যদি আমি ঘটাই তখন আমরা পাবো সেখানে হচ্ছে 2 ডিগ্রি, এবং আরও যদি এটার সাথে বিক্রিয়া করে তখন পাবো আমরা 3 ডিগ্রি, এবং এর সাথে যদি আবার বিক্রিয়া ঘটাই তখন আমরা পাবো কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, অর্থাৎ CH3I অ্যামোনিয়াম আয়োডাইড CH3NHI, তখন এই যে এটা এটার সাথে এসে যুক্ত হবে এবং এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড এখান থেকে কি বের হয়ে যাবে আর এখানে আয়োডাইড আয়ন থাকবে। আমরা যখন এই যে অ্যামোনিয়ার সাথে যুক্ত অ্যালকাইল মূলক বা অ্যারান মূলকের সংখ্যা অনুসারে যে ভাগ করেছিলাম যে সেখানে বলেছিলাম যে কোয়াটারনারি অ্যামিন, এটি হচ্ছে সেই একটি কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। ঠিক আছে, এখানে 4টি অ্যামিন মূলক আছে এবং এখানে দেখো নাইট্রোজেনের উপরে কিন্তু কোনো ঋণ পরিবর্তন নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন এবং 4 ডিগ্রি অ্যামিনো অর্থাৎ কোয়াটারনারি অ্যামিনো আমরা উৎপন্ন করতে পারবো। এভাবে উৎপন্ন অ্যামিন মিশ্রণে পটাশিয়াম হাইড্রোক্সাইড খাদ দ্রবণ যোগ করলে আংশিক উপাদান করলে পৃথকভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অর্থাৎ মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন এবং ট্রাইমিথাইল অ্যামিন পাওয়া যাবে। এটা হচ্ছে একটি সাধারণ প্রস্তুত প্রণালী। এরপর আমরা যেটা দেখবো অ্যালকাইল নাইট্রাইল ও আইসোনাইট্রাইলের বিজারণ দ্বারা, অর্থাৎ আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করবো। এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তোমরা জানো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শুষ্ক ইথারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটি বিজারক হিসাবে কাজ করে। সে যদি অ্যালকেন নাইট্রাইল অর্থাৎ অ্যালকেনের সাথে যদি তোমার নাইট্রাইল মূলক CN মূলক যদি যুক্ত থাকে তখন তাকে বলা হয় অ্যালকেন নাইট্রাইল। তাকে যদি আমরা বিজারিত যদি করি তাহলে 1 ডিগ্রি অ্যামিন আর CH2 NH2 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে। উদাহরণ হিসেবে ইথেন নাইট্রাইলকে যদি আমরা শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিজারণ যদি করি তাহলে এখানে এই বিক্রিয়া থেকে জার্মান হাইড্রোজেন আসবে এবং সে CH3 CH2 NH2 অর্থাৎ ইথাইন অ্যামিন অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিন উৎপন্ন করবে। এবার আমরা অনুরূপভাবে যদি আমরা 2 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে যদি চাই তাহলে আমরা দেখব যে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা অ্যালকাইল আইসোনাইট্রাইল যদি অ্যালকেন নাইট্রাইলকে বিজারিত করি তাহলে 1 ডিগ্রি অ্যামিন বা ইথাইল অ্যামিন পাবো। আমি আবার বলছি দেখো অ্যালকেন আইসোনাইট্রাইল বা ইথেন নাইট্রাইল, ইথেন নাইট্রাইল বা অ্যালকেন নাইট্রাইল যদি হয়, নাইট্রাইল যদি হয়, আর যদি আইসো শব্দটা যুক্ত থাকে তখন হবে 2 ডিগ্রি অ্যামিন, যেমন এখান থেকে RN ডাবল বন্ড C। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে
নাইট্রাইল হবে যখন সিয়ান থাকবে, অর্থাৎ সায়ানাইড মূলক যখন থাকবে তখন। আর আইসোনাইট্রাইল হবে যখন নাইট্রোজেনটা অ্যালকেনের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ এনসি। ঠিক আছে, অ্যালকেন আইসোনাইট্রাইল, বা আর একটু সহজভাবে বলা যায় অর্থাৎ যেখানে নাইট্রোজেনের যোজনী হবে, কার্বনের যোজনী হবে 2, সেটা হচ্ছে আইসোনাইট্রাইল, আর কার্বনের যোজনী যদি 4 হয় সেটা হচ্ছে নাইট্রাইল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অ্যালকেন আইসোনাইট্রাইলকে যদি আমরা বিজারিত করি তাহলে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হচ্ছে। যেমন এখানে ইথেন আইসোনাইট্রাইল, ঠিক আছে, এটাকে আমরা বিজারিত করলাম, তাহলে ডাইমিথাইল অ্যামিন অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন আমরা পেয়ে গেছি। এভাবে আমরা অ্যালকেল অ্যালকেল নাইট্রাইল থেকে অ্যালকেন নাইট্রাইল থেকে আমরা পাবো 1 ডিগ্রি অ্যামিন, এবং অ্যালকেন আইসোনাইট্রাইল থেকে পাবো আমরা 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে নাইট্রো অ্যালকেনের বিজারণ। ঠিক আছে, নাইট্রো অ্যালকেনকে, অর্থাৎ নাইট্রো অ্যালকেনের সাথে অর্থাৎ অ্যালকেনের সাথে একটি নাইট্রো মূলক যুক্ত থাকবে, তাকে যদি আমরা বিজারিত করি তখন সেখানে আমরা কি পাবো, এমিন পাবো। যেমন নাইট্রো অ্যালকেনকে জিঙ্ক বা টিন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস বা লিথিয়াম টেট্রা হাইড্রো অ্যালুমিনেট দ্বারা বিজারিত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। যেমন নাইট্রো অ্যালকেন মূলকের সাথে একটা নাইট্রো মূলক যুক্ত আছে, তাকে যদি আমরা বিজারিত করে টিন, অর্থাৎ টিন হচ্ছে একটি ধাতু, তাকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি টিনের বিক্রিয়া করি তাহলে এখানে কি হবে, জাইমন হাইড্রোজেন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা থেকে এখানে জাইমন হাইড্রোজেন উৎপন্ন হবে। এই জাইমন হাইড্রোজেন নাইট্রো অ্যালকেনকে বিজারিত করে অ্যালকাইল অ্যামিন অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন এবং পানি উৎপন্ন করছে। উদাহরণ হিসেবে বলা যায় নাইট্রো মিথেনকে যদি আমরা টিনে মিশ্রিত হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি তাহলে এই বিক্রিয়া উৎপন্ন জাইমন হাইড্রোজেন এটিকে বিজারিত করে মিথাইল অ্যামিন এবং পানি উৎপন্ন করবে। অর্থাৎ এই 3টি প্রক্রিয়া দ্বারা আমরা মোটামুটিভাবে এলিফ্যাটিক অ্যামিন, অর্থাৎ এলিফ্যাটিক অ্যামিনের মধ্যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন আমরা উৎপন্ন করতে পারবো। ঠিক আছে, আর এই নাইট্রো অ্যালকেনের বিজারণ দ্বারা আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এলিফ্যাটিক অ্যামিন প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী যে স্লাইড আছে সেখানে চলে যাই। এখানে আমরা দেখব অ্যামিন প্রস্তুতির মধ্যে হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যামিন। ঠিক আছে, যেমন বেনজামাইড থেকে তৈরি, বেনজামাইড অর্থাৎ বেনজিনের সাথে তোমার অ্যামাইড মূলক যুক্ত থাকবে, CuNH যুক্ত থাকলে তাকে বলা হয় অ্যামাইড মূলক। এখন আমরা দেখব যে এখানে একটি বিক্রিয়াটির নাম দেওয়া হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতি, অর্থাৎ ক্ষুদ্রাংশকরণ তার মানে ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়। আর হফম্যান হচ্ছে একজন মানুষের নাম, এই জন্য এই বিক্রিয়াটির নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটির তাৎপর্যটা কি, তাহলে এখন আমরা জেনে নেই। অ্যারাইল অ্যামাইডকে ব্রোমিন এবং গাঢ় কৌষ্টিক সোডার সাথে যদি আমরা উত্তপ্ত করি তাহলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন উৎপন্ন হবে। এই পদ্ধতিতে উৎপন্ন অ্যামিনে মূল মাতৃযৌগের অ্যামাইড অপেক্ষা একটি কার্বন কম থাকে, তাই পদ্ধতির আবিষ্কারকের নাম অনুসারে তাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। বিষয়টি তোমাদের কাছে হয়তো একটু জটিল লাগছে, আমি এটা এখন ক্লিয়ার করবো। দেখো এখানে আছে অ্যারাইল অ্যামাইডের একটি সংকেত ArCuNH2, এটি ব্রোমিন এবং পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা একে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে এখানে ArNH2 উৎপন্ন হচ্ছে। এবং দেখো যে এখানে যে মাতৃযৌগ যেটা আছে, মাতৃযৌগে কিন্তু সিও মূলক আছে, এবং এই মাতৃযৌগ থেকে উৎপন্ন যৌগে দেখো ArNH2, এখানে কিন্তু কোনো সিও মূলক না, তাহলে মাতৃযৌগ থেকে উৎপন্ন যৌগে একটি কার্বনের সংখ্যা কম, তাহলে কম হওয়ার কারণে সেটা তো ক্ষুদ্র হয়ে যাচ্ছে, এই জন্য তাকে বলা হয় ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আর হফম্যান আবিষ্কার করেছেন বলে তাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আশা করি তোমরা নামকরণটা বুঝতে পেরেছো। এরপরে এখানে সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অ্যারাইল অ্যামিন উৎপন্ন হচ্ছে। তাহলে উদাহরণ হিসেবে যদি বলা যায় বেনজামাইড, ঠিক আছে, ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা বিক্রিয়া করি তাহলে এখানে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করছে। অর্থাৎ হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতিতে আমরা কি করতে পারবো, তোমার অ্যানিলিন তৈরি করতে পারবো। এই বিক্রিয়া দ্বারা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা আমরা ইচ্ছা করলে এলিফ্যাটিক অ্যামিন তৈরি করতে পারবো। যা এখানে শুধু তুমি যদি এখানে মিথানমূলক বা ইথানমূলক, তুমি যদি এখানে ইথানমূলক দাও তাহলে তখন এটার নাম হবে প্রোপানামাইড, আর যদি ইথান তো ইথানামাইড হবে। এবং একই রকম ভাবে আমরা অর্থাৎ একটি কার্বন কম বিশিষ্ট যৌগ উৎপন্ন করতে পারবো। এরপরে আমরা অ্যামিন প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখব যে নাইট্রোএরিনের বিজারণ অর্থাৎ নাইট্রোবেনজিন, ঠিক আছে, খুবই পরিচিত একটি যৌগ। এই নাইট্রোবেনজিনকে আমরা দেখব যে ঠিক এলিফ্যাটিক নাইট্রো যৌগকে যেভাবে আমরা টিন দ্বারা বিজারিত করেছি, এখানে একই প্রক্রিয়া দ্বারা আমরা বিজারণ করব। এখানে নাইট্রোবেনজিনকে তোমার টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে জার্মান হাইড্রোজেন দ্বারা যদি আমরা বিজারিত যদি করি তাহলে এখানে ফিনাইল অ্যামিন এবং পানি উৎপন্ন হবে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতির ক্ষেত্রে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এবং নাইট্রোবেনজিনের বিজারণের মাধ্যমে আমরা কি করতে পারবো? অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করতে পারবো। এখন আমরা বলতে পারবো যে আমরা এলিফ্যাটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা আরেকটি পদ্ধতি দেখব, সেটি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতির জন্য। সেটি হচ্ছে ক্লোরো অ্যামিনকে অ্যামোনিয়ার সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, ক্লোরোপ্লাস অক্সাইড 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপে ক্লোরোবেনজিন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যানিলিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ এই তিনটি প্রক্রিয়া দ্বারা আমরা কি করতে পারবো? অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করতে পারবো। তাহলে অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করার ধাপগুলো পদ্ধতি হচ্ছে, প্রথমে হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, দ্বিতীয়ত হচ্ছে নাইট্রোবেনজিনকে আমরা যদি বিজারিত করি, এবং তৃতীয়ত হচ্ছে ক্লোরোবেনজিনকে যদি আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটাই এবং এখানে প্রভাবক হয়ে কপার অক্সাইড এবং উচ্চ তাপমাত্রা ও চাপে আমরা কি করতে পারবো? অ্যানিলিন প্রস্তুত করতে পারবো। এখানে ক্লোরোপ্লাস অক্সাইড যে এখানে দেওয়া আছে এটি প্রভাবক হিসাবে কাজ করছে। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে পরীক্ষাগারে অ্যানিলিন কিভাবে প্রস্তুত করা হয়। অর্থাৎ পরীক্ষাগারে অ্যানিলিন প্রস্তুত, তোমরা কিন্তু মূল বিক্রিয়াটি জানো যে নাইট্রোবেনজিনকে বিজারিত করলে আমরা অ্যানিলিন পাবো। এটা এখানে বলা আছে যে পরীক্ষাগারে নাইট্রোবেনজিনকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা বিজারিত করে অ্যানিলিন বা ফেনাইলামিন প্রস্তুত করা হয়। বিক্রিয়াটি কয়েক ধাপে সম্পন্ন হয়। প্রথমে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয় যা নাইট্রোবেনজিনকে বিজারিত করে। নাইট্রোবেনজিন টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যানিলিন উৎপন্ন করবে। এখন প্রস্তুতি বর্ণনাটা যদি আমরা দেখি, রিফ্লাক্স যুক্ত শীতক ফ্লাক্সে 25 গ্রাম নাইট্রোবেনজিন ও 45 গ্রাম বিচূর্ণ টিন নিয়ে মিশ্রণের মধ্যে 100 ml গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অল্প অল্প যোগ করা হয়। যখন শীতকের ভিতর দিয়ে পানি প্রবাহ অব্যাহত রাখা হয়, এসিড যোগ করার সময় তাপমাত্রা যাতে খুব বেশি বৃদ্ধি না পায় সেদিকে ফ্লাস্কটিকে শীতক পানিগৃহে রাখা হয়। বিক্রিয়া শেষ করার জন্য ফ্লাস্কটিকে ফুটন্ত পানির মধ্যে আধা ঘন্টা রেখে রিফ্লাক্স করা হয়। তখন নাইট্রোবেনজিন ভাসমান তৈলাক্ত বিন্দু দেখা যায় না। উৎপন্ন যৌগটি জটিল, অর্থাৎ C6H5NH3 অর্থাৎ এটি একটি জটিল যৌগ রূপে দ্রবণে বিদ্যমান থাকে। এখানে এই যৌগটির ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষাগারে যে চিত্রে দুটি চিত্র আছে, ক এবং খ। ক চিত্রটি হচ্ছে পরীক্ষাগারে অ্যানিলিন প্রস্তুতি এবং খ চিত্রটি হচ্ছে উৎপন্ন অ্যানিলিনের স্টিম পতন। এখানে নাইট্রোবেনজিন, টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হচ্ছে, আর এখানে একটি শীতক যুক্ত আছে। শীতক পানি প্রবাহ মাধ্যমে বিক্রিয়ার তাপমাত্রা কি করা হচ্ছে? নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং দ্বিতীয় ধাপে হচ্ছে উৎপন্ন অ্যানিলিন স্টিম পাতনের মাধ্যমে তাকে কি করা হচ্ছে? বিশোধন করে বিশুদ্ধ অ্যানিলিন সংগ্রহ করা হচ্ছে। ওই যে অ্যানিলিনের যে জটিল যে যৌগটা আছে আমরা পূর্বের স্লাইডে দেখেছি সেটি, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট ধাপ অতিক্রম করে এটা আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানিলিন পাবো। এবং বিশোধন প্রক্রিয়াটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। এটি হচ্ছে চিত্রটি। এই চিত্রটি তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখে নেবে। আবার আমরা দেখব যে অ্যানিলিন পৃথকীকরণ ও বিশুদ্ধ। উৎপন্ন যৌগের মিশ্রণটিকে শীতল করে এবং এর মধ্যে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যেমন 70% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে মিশ্রণটিকে ক্ষারীয় করা হয়। পরে ফিনাইলঅ্যামিন অ্যাসিডযুক্ত জটিল যৌগ থেকে মুক্ত হয়ে বাদামি বর্ণের তেলের মতো ভেসে ওঠে। জটিল যৌগ সোডিয়াম অ্যাসিড বিক্রিয়া করে অ্যানিলিন, সোডিয়াম ক্লোরাইড, পানি এবং স্টেনাস ক্লোরাইড উৎপন্ন করে। এই মিশ্রণকে স্টিম পাতন করে ফিনাইলঅ্যামিন ও পানির মিশ্রণ পাওয়া যায়। পাতিত তরলকে খাদ্য লবণ দ্বারা সম্পৃক্ত শেষে পৃথকীকরণ ফানেলের সাহায্যে জলীয় স্তর থেকে ফিনাইলঅ্যামিনের স্তরকে পৃথক করা হয় এবং একে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপর রেখে পানি মুক্ত করা হয়। শেষে তরল স্তরকে পাতন করে 183 থেকে 184 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাতিত তরলরূপে বিশুদ্ধ অ্যানিলিন বা ফিনাইলঅ্যামিন পাওয়া যায়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? এখানে অ্যানিলিন বিশুদ্ধকরণ করতে পারি। যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে যে পরীক্ষাগারে অ্যানিলিন প্রস্তুতি কিভাবে করা যায় সেটি বর্ণনা করো, বা একটি চিত্র, তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন পদ্ধতি পরীক্ষায় আসে তাহলে এইভাবে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করে হয়তো এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে পরীক্ষাগারে কিভাবে অ্যানিলিন প্রস্তুত করা হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো এখন আমরা আমাদের যে পরবর্তী যে টপিকস আছে সেখানে চলে যাই। এবার আমরা দেখব যে এই যে এমিনের ক্ষারধর্মিতা কেন। আমরা দেখেছি যে এমিন, মিথাইল এমিন বা 1 ডিগ্রি এমিন বলে, 2 ডিগ্রি এমিন বলে, 3 ডিগ্রি এমিন বলে, কোয়াটার্নারি এমিনের ব্যতীত সকল ধরনের এমিনের ক্ষেত্রে তার সাথে যে নাইট্রোজেনটা যুক্ত আছে তার সাথে লোন পেয়ার ইলেকট্রন আছে, এবং এই লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে সে কি করে? তোমার ক্ষারধর্ম প্রদর্শন করে। আমরা জানি যে সকল পদার্থ লোন পেয়ার ইলেকট্রন প্রদান করে তারা কি? ক্ষার। যেমন লুইস অ্যাসিডের অনুসারে যে এখানে তোমার এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন প্রদান করার কারণে সে কি হয়? তোমার ক্ষার হিসাবে কাজ করে।
তাহলে আমরা দেখবো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে এবং মিথাইল অ্যামিনের ক্ষেত্রে দুটোই তো ক্ষার, কারণ দুটো এখানে দেখো যে অ্যামোনিয়া, এখানে প্রশ্নটা হচ্ছে মিথাইল অ্যামিন অ্যামোনিয়ার থেকে অধিক ক্ষারধর্মী কেন, ব্যাখ্যা করো। এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের উপরে একটি লুম্প ইলেকট্রন আছে, মিথাইল অ্যামিনের ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের উপরে একটি লুম্প ইলেকট্রন আছে। পার্থক্য হচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে একটি মিথাইল অম্ল যুক্ত আছে, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন যুক্ত আছে। এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে 2টি হাইড্রোজেন, একটি মিথাইল মূলক। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে যে কোনো যৌগের ক্ষারধর্মিতা মূলত নির্ভর করে তার বিজন ধ্রুবক, ক্ষারের বিজন ধ্রুবকের উপর, অর্থাৎ কেবি, অর্থাৎ যার বিজন ধ্রুবকের মান যত বেশি সে তত বেশি শক্তিশালী ক্ষার, আর যদি বিজন ধ্রুবকের মান কম হয় তাহলে সে হচ্ছে দুর্বল ক্ষার। এরকম ভাবে এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে যে পানির ক্ষেত্রে তার যে বিজন ধ্রুবক সে বিজিত হয়ে এখানে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে, এখানে সে বিজিত হয়ে মিথাইল অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে। এটার ক্ষেত্রে তার পিকেবির মান 4.74, আর এটার ক্ষেত্রে পিকেবির মান 3.36। এবং আমরা জানি যে পিকেবির মান যার বড় সে হচ্ছে দুর্বল ক্ষার, এবং পিকেবির মান যার ছোট সে হচ্ছে শক্তিশালী ক্ষার। ঠিক আছে, তাহলে মিথাইল অ্যামিন হচ্ছে অ্যামিনের চেয়ে অধিক শক্তিশালী। এটা একটা পদ্ধতি তুমি ব্যাখ্যা করতে পারবে। আরেকটি পদ্ধতি হচ্ছে, সেটি হচ্ছে যে এখানে এই অ্যামিনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যালকাইন মূলক নাই বা মিথাইল মূলক নাই, কিন্তু এখানে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে এখানে একটু 2টি হাইড্রোজেনের পাশে একটি মিথাইল মূলক আছে। এবং আমরা সবাই জানি যে এখানে এই যে মিথাইল মূলক এখানে আছে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে ইলেকট্রন আছে, এখানে লুম্পের ইলেকট্রন আছে। পার্থক্য এখানে 3টি হাইড্রোজেন, এখানে হচ্ছে 2টি হাইড্রোজেন আর একটা মিথাইল মূলক। এখানে তোমার তীর চিহ্ন ধরে এখানে ইলেকট্রনটা এখানে পুশ করানো হচ্ছে, অর্থাৎ এই যে মিথাইল মূলক আছে এটি হচ্ছে তোমার ধনাত্মক আবেশীয় প্রভাব, অর্থাৎ কার্বন পরমাণু যখন অধিকতর ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকে এবং একক বন্ধনে আবদ্ধ থাকে, তখন কার্বন পরমাণু ইলেকট্রন অধিকতর ঋণাত্মক পরমাণুর দিকে সে কি করে ধাবিত করে। এইভাবে ধাবিত করার পদ্ধতিকে বলা হয় তোমার আবেশীয়, ধনাত্মক আবেশীয় প্রভাব। ফলে দেখা যাচ্ছে যে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এই যে এখানে যে অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব যা আছে ঠিক তাই আছে, এখন বাড়তেছে না কমতেছে না, কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। ফলে ইলেকট্রন ঘনত্ব বাড়ার কারণে সে খুব সহজে কি করতে পারবে, তার লুম্পের ইলেকট্রন সে আরেকজনকে দিয়ে সে তোমার ক্ষারধর্ম অর্থাৎ প্রোটন গ্রহণ করার ক্ষমতা তার অনেক বেশি থাকবে। এটার ক্ষেত্রেও প্রোটন সে গ্রহণ করতে পারবে, কিন্তু এখানে ইলেকট্রনের আধিক্যটা অনেক বেশি থাকবে, ফলে প্রোটন খুব সহজে এসে এখানে যুক্ত হয়ে যাবে, এবং প্রোটন যুক্ত হয়ে এখানে সে কি করবে, ক্ষারধর্মত্ব প্রদর্শন করবে। তাহলে এই দুটি আলোচনা থেকে আমরা, অর্থাৎ যে ভিজন ধ্রুবক থেকেও আমরা ব্যাখ্যা করতে পারবো যে কেন অ্যামোনিয়া মিথাইল অ্যামিনের চেয়ে কম ক্ষারধর্মী, অথবা তোমার আয়নের ধনাত্মক আয়নের সুস্থিতিতা, অর্থাৎ ধনাত্মক আবেশীয় ফলনের মাধ্যমে আমরা এটা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়েছো, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে এটা থাকে। এবার আমরা দেখো ডাইমিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন অপেক্ষা কেন অধিক ক্ষারধর্মী। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা, এটা হচ্ছে তোমার মিথাইল অ্যামিন আর এটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন, এবং এখানে খুবই স্পষ্টভাবে এখানে দেখানো হচ্ছে যে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র একটি থেকে ইলেকট্রন নাইট্রোজেনের দিকে যাচ্ছে, এবং এখানে তো দুই পাশ থেকে ইলেকট্রন নাইট্রোজেনের দিকে যাচ্ছে, এবং এখানে কিন্তু তার ইলেকট্রনের আধিক্য অনেক বেশি, এবং ইলেকট্রনের আধিক্য অনেক বেশি হওয়ার কারণে সে কিন্তু খুব সহজে প্রোটনকে তার ইলেকট্রনটা দান করতে পারছে। আর এখানে হচ্ছে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন আছে আর এখান থেকে মিথাইল মূলক দিচ্ছে, ফলে তার ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্বটা এখানে কিন্তু এটা হচ্ছে তুলনামূলকভাবে কম, এখানে হচ্ছে ডেল্টা মাইনাস আর এখানে হচ্ছে 2 ডেল্টা মাইনাস। তাহলে তোমরা স্বাভাবিকভাবে বলতে পারো যে যার যেখানে, অর্থাৎ আমরা যদি বলি যে যে মানুষের যত বেশি টাকা আছে সে মানুষকে তত বেশি দান করতে পারবে, ঠিক এটার ক্ষেত্রে একই কথা এখানে প্রযোজ্য, সেও খুব বেশি পরিমাণে দিতে পারবে, যার ফলশ্রুতিতে তার বিজন ধ্রুবকের পরিমাণ বেড়ে যাবে, এবং দেখা যাবে যে ডাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে তার পিকেবি, অর্থাৎ কেবির এন্টিলগ হচ্ছে পিকেবি, তার মান হচ্ছে 3.32, আর মিথাইল অ্যামিনের ক্ষেত্রে কেবির মান হচ্ছে 3.36। তো আমরা জানি পিকেবির মান যার ছোট সে হচ্ছে শক্তিশালী ক্ষার, আর পিকেবির মান যার বড় সে হচ্ছে দুর্বল ক্ষার। তাহলে দেখা যাচ্ছে যে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে পিকেবির মান বড়, তাহলে সে দুর্বল ক্ষার, এবং ডাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে পিকেবির মান ছোট, তাহলে সে হচ্ছে শক্তিশালী ক্ষার। এইটার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখন আরেকটি প্রশ্ন তাহলে আসতে পারে যে ডাইমিথাইল অ্যামিন যেহেতু হলো, তাহলে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে কি হবে, এটি তোমাদের জন্য রইল। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এখন যে বিষয়টি দেখলাম যে মিথাইল অ্যামিনের চেয়ে শক্তিশালী ক্ষার, এবং ডাইমিথাইল অ্যামিন মিথাইল অ্যামিনের চেয়ে শক্তিশালী ক্ষার, এবং আরেকটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিনের শক্তিমাত্রা ডাইমিথাইল অ্যামিনের চেয়ে কম হবে না বেশি হবে। খালি চোখে কিন্তু মনে হবে যেহেতু 3টি মিথাইল মূলক আছে তাহলে এটি শক্তিশালী হবে,
কিন্তু আসলে কি তাই শক্তিশালী হবে? এই প্রশ্নটি তোমাদের জন্য থেকে গেল। এখানে এটি হচ্ছে মিথাইল অ্যামিন আর এটি হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। এবার আমরা অ্যামিনের শনাক্তকরণ নিয়ে আমরা আলোচনা করব। কার্বেল অ্যামিন পরীক্ষা বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকারী পরীক্ষা। ক্লোরোফর্ম ও অ্যালকোহলি পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের সাথে প্রাইমারি বা এলিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিনকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি উত্তপ্ত করি তাহলে উগ্র উৎকট গন্ধযুক্ত আইসোসায়ানেট বা কার্বেল অ্যামিন উৎপন্ন হবে। আইসোসায়ানেট তার মানে হচ্ছে তোমার এখানে কার্বনের জারণ সংখ্যা হবে 2, অর্থাৎ নাইট্রোজেনটা আগে থাকবে, ঠিক আছে। এনসি বন্ধন যুক্ত একটা যৌগ গঠন হবে, যা এই বিক্রিয়া শুধুমাত্র প্রাইমারি অ্যামিন কি করবে দিবে, ফলে আমরা প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ করতে পারবো। এবং তাও দেখি 1 ডিগ্রি অ্যামিন, যেমন এখানে তোমার মিথাইল অ্যামিন যা 1 ডিগ্রি অ্যামিন ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল মিশ্রিত পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে মিথাইল কার্বেল অ্যামিন উৎপন্ন করছে, অর্থাৎ এনসি এনটা মিথাইল নাইট্রোজেনের কার্বনের সাথে যুক্ত আছে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। এবং ফিনাইল অ্যামিন এটিও 1 ডিগ্রি অ্যামিন ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফিনাইল কার্বন অ্যামিন এনসি পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন কার্বন অ্যামিন পরীক্ষা দেয় না, তার মানে 1 ডিগ্রি অ্যামিন আমরা শনাক্তকরণ করতে পারবো শুধুমাত্র কার্বেল অ্যামিন পরীক্ষা দ্বারা। সেকেন্ডারি এবং টারশিয়ারি কিন্তু কার্বেল অ্যামিন পরীক্ষা দিচ্ছে না। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো, এই কার্বেল অ্যামিন পরীক্ষা দ্বারা কিন্তু আমরা ক্লোরোফর্মও শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে। তাহলে এই কার্বেল অ্যামিন পরীক্ষা দ্বারা আমরা যেরকম 1 ডিগ্রি অ্যামিন বা ফিনাইল অ্যামিন শনাক্তকরণ করতে পারি, তার পাশাপাশি আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি। এবং এই বিক্রিয়াটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কি উৎকট গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন করে, যা হচ্ছে কার্বেল অ্যামিন, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা সম্পর্কে ধারণা লাভ করেছি, তোমরা বিক্রিয়াটি ভালো করে দেখে নেবে। এবার আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি তোমাদের পরীক্ষাতে থাকবে, যে প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য। অর্থাৎ তুমি কিভাবে তোমাকে একটি যৌগ দেওয়া হলো, যে যৌগটি কি প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন না টারশিয়ারি অ্যামিন, তুমি কিভাবে শনাক্তকরণ করবে। এটা শনাক্তকরণ প্রক্রিয়া হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রাসের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, এই বিক্রিয়ার মাধ্যমে তোমার নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয় এবং সোডিয়াম উৎপন্ন হয়। এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রাটা যদি আমরা 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যদি রাখি, তখন সেখানে আমরা দেখব কি ধরনের মানে পদার্থ উৎপন্ন হয়। 1 ডিগ্রি অ্যামিন দেখো মিথাইল অ্যামিন এই নাইট্রাস অ্যাসিডের সাথে, এই নাইট্রাস অ্যাসিডটা এই বিক্রিয়া থেকে আসবে, সে বিক্রিয়া করে মিথানল CH3OH এবং এই হাইড্রোজেন এই নাইট্রোজেন যুক্ত হয়ে নাইট্রোজেন এবং পানি উৎপন্ন করবে, অর্থাৎ মিথানল নাইট্রোজেন ও পানি উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন বা এলিফ্যাটিক অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তোমার মিথানল নাইট্রোজেন এবং পানি উৎপন্ন করছে। নাইট্রাস অ্যাসিড অস্থায়ী বলে সোডিয়াম নাইট্রেট হাইড্রোজেন মিশ্রণ, আচ্ছা এটা তোমাদের ইয়ে করা লাগবে না। অর্থাৎ এই বিক্রিয়া ক্ষেত্রে বুদবুদ করে, মানে যেহেতু নাইট্রোজেন গ্যাস, তাহলে দ্রবণ থেকে এটা বুদবুদ করে বের হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখব যে 2 ডিগ্রি অ্যামিন কিভাবে শনাক্তকরণ করা হয়। এই যে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা হচ্ছে। আবার আমরা দেখব যে 2 ডিগ্রি অ্যামিন কিভাবে শনাক্তকরণ করা হয়। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে হলুদ অধক্ষেপ সৃষ্টি হচ্ছে, যে যেমন এলিফ্যাটিক সেকেন্ডারি অ্যামিন যেমন ডাইমিথাইল অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রাসো অ্যামিন নামক হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে না। মাইন্ডেড 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, আর 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হলুদ বর্ণের অধক্ষেপ, খুব সুন্দর একটু হলুদ বর্ণের অধক্ষেপ আসবে। এবং এখানে বিক্রিয়াটি ডাইমিথাইল অ্যামিনের এই যে এখানে হাইড্রোজেন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে এবং এখানে নাইট্রাসো মূলক উৎপন্ন হচ্ছে N2O, নাইট্রাসো অ্যামিন হলুদ এবং পানি উৎপন্ন করছে, অর্থাৎ হলুদ বর্ণ অধক্ষেপ সৃষ্টি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। তবে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা দেখব টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন যেমন ট্রাইমিথাইল অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের পরমাণুর সঙ্গে কোনো সক্রিয় হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে, তা নাইট্রাসের সাথে কোনো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, ফলে এর পরিবর্তে সে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম নাইট্রেট নামক দ্রবণীয় লবণ উৎপন্ন করে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে যে একটি দ্রবণীয় দ্রবণ উৎপন্ন করছে। তাহলে পার্থক্য যেটি হলো, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস বের হলে তখন তুমি বুঝবে যে সেখানে 1 ডিগ্রি অ্যামিন আছে, এবং যদি হলুদ বর্ণ পদক্ষেপ পড়ে এবং তৈলাক্ত স্তরের সৃষ্টি হবে, তাহলে তুমি বুঝবে যে সেখানে 2 ডিগ্রি অ্যামিন আছে। এবং যদি দ্রবণটি মানে একেবারে পরিষ্কার একটি দ্রবণ যদি তৈরি হয়ে যায়, তখন তুমি বুঝবে যে এখানে টারশিয়ারি অ্যামিন আছে। এইভাবে আমরা নাইট্রাস অ্যাসিডের মাধ্যমে আমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। এবং
আরেকটি বিষয় হচ্ছে যে 1 ডিগ্রি অ্যামিন আমি শনাক্তকরণ করতে পারবো কার্বন অ্যামিন পরীক্ষা দ্বারা এবং এটি দ্বারা ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যামিনের শনাক্তকরণ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে চলো আমাদের পরবর্তী স্লাইডে কি আছে সেটি আমরা দেখে নিই। এখানে যে এটি একটি দ্রবণীয় লবণ সেটি দেখানো হয়েছে। এখানে আমরা দেখব যে বাড়ির কাজ হিসাবে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে, যেটা আমি এটি সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি পূর্বে একটি ধারণা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কোন প্রশ্নটি হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা দেখো, এখানে বলা হচ্ছে যে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিনের থেকে কম কেন? অর্থাৎ তোমরা যদি চিন্তা করো, ডাইমিথাইল অ্যামিনের গঠনের ক্ষেত্রে দুই পাশে দুটি মিথামূলক আছে, সে নাইট্রোজেনকে ইলেকট্রন দিচ্ছে এবং মিথাইল অ্যামিনের চেয়ে তার ক্ষারধর্মিতা বেশি হচ্ছে। তার ট্রাইমিথাইল অ্যামিনের তো হিসাব মতে, সাধারণ হিসাব মতে তার ক্ষারধর্মিতা বেশি হওয়ার কেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সে ডাইমিথাইল অ্যামিনের চেয়ে কম ক্ষারধর্মী। এর কারণটা কি? এই কারণটাই হচ্ছে আজকে তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা এটি নিজেরা সম্পূর্ণ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে দীর্ঘ একটি অনলাইন ভিডিও ক্লাস তোমরা দেখেছো, সেজন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা। তোমরা সবাই নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন সম্পর্কে আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে এবং ব্রাউনবাড়ি সরকারি কলেজের যে অফিসিয়াল গ্রুপ আছে এবং রসায়ন বিভাগের যে অফিসিয়াল যে গ্রুপ আছে, সেখানে তোমরা তোমাদের যে কোনো বিষয় সম্পর্কে মতামত প্রদান করতে পারবে। আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। তোমরা সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।